প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষ ইচ্ছে না তো শরৎ শুরুতেই তোমাদেরকে আমার হিসাব বিজ্ঞান ক্লাসে আমি মোহন বিশ্বাস ওয়েলকাম করছি এবং আমি আশা করছি যে আমার ক্লাসের প্রতি তোমরা পূর্ণ মনোনিবেশ করবে। আমাদের আজকের আলোচ্য বিষয় ক্লাসিফিকেশান অফ রিজার্ভ, অর্থাৎ অনাদায়ী দেনা সঞ্চিতির শ্রেণী বিভাগ। আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কয়েক ধরনের হিসাব নিকাশ সম্পন্ন করতে যেয়ে সঞ্চিতি শব্দটির ব্যবহার আমরা বেশ লক্ষ্য করে থাকি, যা আমাদের ভিতর প্রায়শই দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি করে। এই দ্বিধাদ্বন্দ্বের থেকে দ্বিধাদ্বন্দ্বকে ওভারকাম করার জন্য আমরা আজকে অনাদায়ী দেনা সঞ্চিতির ব্যাপারে যতটুকু সম্ভব পরিচ্ছন্ন আলোচনা রাখার চেষ্টা করব। তো আসো আমরা দেখে নিই। আমি প্রথমেই তোমাদের বলতে চেয়েছিলাম রিজার্ভ অর সঞ্চিতি। রিজার্ভ শব্দটা ইংরাজি RESERVE, এর অর্থ করলে হচ্ছে সঞ্চিতি। সঞ্চিতি শব্দটার যদি আমরা সংজ্ঞা প্রদান করার চেষ্টা করি তাহলে আমাদের লিখতে হয় বর্তমান সুবিধা বর্জন করে ভবিষ্যৎ সুবিধা অর্জনের জন্য রক্ষিত অর্থকে সঞ্চিতি বলে। তোমরা একটু লিখে নেবে, কথাটা তাই ছিল। বর্তমান সুবিধা বঞ্চিত হতে হবে, ভবিষ্যৎ সুবিধা অর্জনের লক্ষ্যে রক্ষিত অর্থকে আমরা সঞ্চিতি বলতে পারব। অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বর্তমান সুবিধা বঞ্চিত হচ্ছি এবং ভবিষ্যৎ সুবিধা অর্জনের জন্য অর্থ রক্ষণাবেক্ষণ করছি। এমনটি করলে তাকে আমরা সঞ্চিতি বলতে পারব। আমাদের পরবর্তী টপিকস যে আমরা জানতে চেয়েছিলাম শ্রেণীবিভাগ, সঞ্চিতির শ্রেণীবিভাগ। সাধারণত তিন ধরনের সঞ্চিতি প্রথম ও দ্বিতীয় পত্রে হিসাবভুক্ত করতে হয়। তিন ধরনের সঞ্চিতি আমরা হিসাব বিজ্ঞানে হিসাবভুক্ত করে থাকি বা আমাদের হিসাবভুক্ত করতে হয়। এই তিন ধরনের সঞ্চিতি কি কি হতে পারে সেটা জানার আগে আমরা দেখে নেব এই সঞ্চিতি আমরা কোন কোন হিসাবে ব্যবহার করে থাকি। আমাদের সঞ্চিতি ব্যবহার করতে হয় আয় ব্যয় হিসাবে, বিশদ আয় ব্যয় বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে, রক্ষিত আয় ব্যয় বিবরণীতে। তা সেই তিন ধরনের সঞ্চিতি কী কী আমরা একটু লিখে নিই। তোমরা প্রথমেই লেখো রোমান সংখ্যার 1 দিয়ে অনাদায়ী দেনা সঞ্চিতি। রোমান সংখ্যার 1 অনাদায়ী দেনা সঞ্চিতি। রোমান সংখ্যার 2 সাধারণ সঞ্চিতি। রোমান সংখ্যা 3 আয়কর সঞ্চিতি। এই তিন ধরনের সঞ্চিতি আমাদের হিসাবভুক্ত করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে
এই অনাদায়ী দেনা সঞ্চিতিকে আমরা কি কি হিসাবে হিসাবভুক্ত করে থাকি? এটা প্রথমত ব্যয়, দ্বিতীয়ত আয় হ্রাসকারী উপাদান। আয় হ্রাসকারী উপাদান। ব্যয় কোনটা হবে? যেটার নাম হবে নূতন সঞ্চিতি। আয় হ্রাসকারী উপাদান কোনটি হবে? পুরাতন সঞ্চিতি। তাহলে আমরা নূতন সঞ্চিতিকে বলতে চাচ্ছি ব্যয়, আয় হ্রাসকারী সঞ্চিতিকে আমরা বলতে চাচ্ছি পুরাতন সঞ্চিতি। সাধারণ সঞ্চিতিটা কি হবে? মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে। এর জন্যে আমরা লিখি মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বৃদ্ধি। অবলিক দিয়ে আমরা একে দায়ও লিখতে পারি। এটা দায় হিসাবে পরিগণিত হয়, অর্থাৎ মালিকানা সত্ত্বের সঙ্গে এটাকে যোগ করা হয়। আমাদের তৃতীয় নম্বর দফাটি আছে আয়কর সঞ্চিতি। সরকার আর সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করে থাকেন। এটা ব্যয়, আয় এবং দায়। তো এখানে ব্যয় হিসাবে কোনটা আসবে? নতুন আয়কর সঞ্চিতি। আয় হিসাবে আসবে পুরাতন আয়কর সঞ্চিতি। দায় হিসাবে আসবে নতুন আয়কর সঞ্চিতি। সবগুলো দফা তোমরা লিখে নাও। এরপর আমি আলোচনা শুরু করব। আমাদের ক্রমিক একে লেখা হয়েছে অনাদায়ী দেনা সঞ্চিতি, যেটাকে ব্যয় অথবা আয় হ্রাসকারী উপাদান হিসাবে বিবেচনা করা হচ্ছে। সাধারণ সঞ্চিতি, যেটা কিনা আমাদের মালিকানা সত্ত্ব বৃদ্ধি করে এবং দায় হিসাবে পরিগণিত হয়। বলা হচ্ছে আয়কর সঞ্চিতি সরকারি প্রতিষ্ঠান বা সরকার ব্যবহার করে থাকেন। এই আয়কর সরকারি কর পরিশোধের জন্য আমরা যে ব্যবস্থা রেখে থাকি তা আয়কর সঞ্চিতি, যেটাকে ব্যয়, আয় এবং দায় তিন ধরনের দফা হিসাবে বিবেচনা করা হয়। আমরা একটি একটি করে দফা আলোচনা করতে পারি। আমরা প্রথম দফাটি নিতে চাচ্ছি ক্রমিক এক। কিভাবে তা ব্যয় হয়, কিভাবে তা আয় হ্রাসকারী উপাদান হয় সেটা আমরা লক্ষ্য করি। তোমরা জানো রেওয়ামিলটায় সাধারণত ডেবিটজের এবং ক্রেডিটজের দেওয়া থাকে এবং সেখানে লেখা হয় আর উদ্দীপকে দেওয়া হয় অনাদায়ী দেনা। রেওয়ামিলের ডেবিটে টাকাটা থাকে 5,000, অনাদায়ী দেনা সঞ্চিতি রেওয়ামিলের ক্রেডিটে দেওয়া আছে 8,000 এবং এর নিচে একটি সমন্বয় দেওয়া আছে। সমন্বয় কি বলা আছে? প্রাপ্য হিসাবের 3,000 টাকা
আদায় যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের 5% অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে হবে। ধরতে হবে, দুই ধরনের শব্দই থাকে, এরকমটা থাকে। তো এরকম থাকলে তখন তোমরা কি করো, তোমরা বিশদ আয় ব্যয় বিবরণীতে দফাটিকেই উপস্থাপন করার চেষ্টা করো। উপস্থাপনের চেষ্টার ক্ষেত্রে তোমরা প্রথমেই কি লিখে নিচ্ছ, অনাদায়ী দেনা যোগ নূতন অনাদায়ী দেনা বাদের আগে না, অনাদায়ী দেনা রেওয়া মিলের ডেবিট দিকে যে টাকাটা আছে অনাদায়ী দেনা যোগ নূতন অনাদায়ী দেনা যোগ নূতন অনাদায়ী দেনা সঞ্চিতি বাদ পুরাতন সঞ্চিতি। অর্থাৎ বৃত্তচিহ্নিত টাকা, অনাদায়ী দেনা, নূতন অনাদায়ী দেনা, প্রাপ্য হিসাবের 5%, তিনটি বৃত্তচিহ্নিত টাকাকে তোমরা যোগ করো। তিনটে বৃত্তচিহ্নিত টাকাকে যোগ করার পর তার থেকে পুরাতন সঞ্চিতি বাদ দিয়ে থাকো। তাহলে হিসাবটা কেমন হলো? আমাদের এখানে অবশিষ্ট যে প্রাপ্য হিসাব শব্দটা বলা হলো, সেখানে প্রাপ্য হিসাবের পরিমাণ কত ছিল আমি একটি কাল্পনিক টাকা এখানে তোমাদেরকে দেখাতে চাচ্ছি। টাকার পরিমাণ 33,000। তাহলে তিনটে বৃত্তকে যদি যোগ করা হয় তাহলে হিসাবটা কেমন হয় দেখো। আমি এখানেই তোমাদের দেখাচ্ছি হোয়াইট বোর্ডের উপরে, বাম কর্নারে হোয়াইট বোর্ডের উপরে আমি এখানে দেখাই, লক্ষ্য করো। তোমরা এখানে লিখছো অনাদায়ী দেনা 5,000 টাকা, নতুন অনাদায়ী দেনা 3,000 টাকা, নূতন অনাদায়ী দেনা সঞ্চিতি। আমি এটা ফার্স্ট ব্র্যাকেটে দেখাচ্ছি, 33,000 বিয়োগ 3,000 গুণ দিয়ে আমি 5% দিচ্ছি। তাহলে দেখো 33,000 টাকার থেকে 3,000 টাকা বাদ গেলে টাকার পরিমাণ 30,000 থাকছে। 30,000 টাকাকে 5% করলে টাকা 1,500। তিনটে টাকাকে যদি আমরা যোগ করি 5 আর 3 8,000, 1 9,500 টাকা। এর থেকে দেখো বৃত্তচিহ্নিত 5,000 টাকা, বৃত্তচিহ্নিত 3,000 টাকা, পার্সেন্টেজ করে 1,500 টাকা, আর আন্ডারলাইনের যে 8,000 টাকা, এই টাকাটা এর থেকে বাদ যায়। আমি এখানে বামে কি লিখে দিচ্ছি, 8,000 টাকার নাম পুরাতন সঞ্চিতি। পুরাতন সঞ্চিতি আমি যে ক্ষেত্রে লিখছি 8,000 টাকা বাদ দিয়ে 9,500 টাকার থেকে আমার অবশিষ্ট টাকা থেকে যাচ্ছে 1,500 টাকা। এটাই আমার বিশদ আয় ব্যয় বিবরণীতে যাচ্ছে। বিশদ আয় ব্যয় বিবরণী, বিশদ আয় ব্যয় বিবরণীতে আমি এই 1,500 টাকা দেখাচ্ছি। অর্থাৎ রেওয়া মিলে প্রদত্ত অনাদায়ী দেনা, সমন্বয়ে প্রদত্ত অনাদায়ী দেনা যোগ সমন্বয়ে দেওয়া পার্সেন্টেজ আর প্রাপ্য হিসাবের উপরে পার্সেন্টেজ করে যে নূতন সঞ্চিতি হচ্ছে তা যোগ, এর থেকে আমরা পুরাতন সঞ্চিতি হিসাবে রেওয়া মিলে যে টাকাটা দেওয়া আছে তা বাদ দিয়ে দিচ্ছি। দিলে আমার ফলাফলটা বিশদ আয় ব্যয় বিবরণীর আউটার কলামে প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে ক্রমিক একের পরিসমাপ্তি ঘটছে। তোমরা খাতায় আমার এই বোঝানো বিষয়টা, কাল্পনিক উদাহরণটা সংগ্রহ করে নিয়েছো এমন প্রত্যাশায় আমি সাধারণ সঞ্চিতি অর্থাৎ রোমান সংখ্যার 2 আলোচনা করার জন্য অগ্রসর হচ্ছি।
রোমান সংখ্যা 2 যদি আমাদের আলোচনা করতে হয়, সেক্ষেত্রে বলা হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি অথবা দায় সৃষ্টিকারী উপাদান। এখানে একটি কথা তোমরা অতিরিক্ত যুক্ত করে নেবে, যদি কখনো নূতন করে কোনো অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে বলা হয়, তা ব্যয় বৃদ্ধি করবে। এই জন্য আমরা এর পূর্ব থেকে আরও একটা বিষয় জানি, ব্যয় বৃদ্ধি না করলে দায় সৃষ্টি হয় না। এর জন্য আমরা এখানে অতিরিক্ত শব্দটা লিখে দিচ্ছি, ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি কীভাবে হয়? তোমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রে লক্ষ্য করেছ, এখানে 4টি পার্ট বা 4টি অংশ করতে হয়, যেখানে প্রথম অংশে থাকে আয় ব্যয় বিবরণী, দ্বিতীয় অংশে থাকে বিশদ আয় ব্যয় বিবরণী, তৃতীয় অংশে থাকে রক্ষিত আয় ব্যয় বিবরণী এবং শেষ ধাপ আর্থিক অবস্থার বিবরণী। যে আর্থিক অবস্থার বিবরণীকে আমরা বলে থাকি নিট সম্পদ এবং নিট দায়ের তালিকা। রক্ষিত আয় ব্যয় বিবরণী প্রস্তুত করার ক্ষেত্রেই সমন্বয়ের ভিতরে যদি কখনো লক্ষ্য করো নূতন সঞ্চিতি হিসাবে 10,000 টাকা স্থানান্তর করতে হবে, এই 10,000 টাকাকে রক্ষিত আয় ব্যয় বিবরণীতে একবার ব্যয় হিসাবে দেখাতে হয়। আর্থিক অবস্থার বিবরণী দায়ের পাশে রেওয়ামিল প্রদত্ত সঞ্চিতির সাথে স্থানান্তরকৃত 10,000 টাকা যোগ করে মোট সঞ্চিতির পরিমাণ প্রদর্শিত হবে। আমি বলে গেলাম, বিষয়টি হয়তো তোমরা আত্মস্থ করতে পেরেছ অথবা পারোনি। অধিকতর আত্মস্থ করার জন্যে আমি হোয়াইট বোর্ডে উদাহরণ আকারে দেখাচ্ছি। আমার কথাটা কি ছিল? সমন্বয়। বলা আছে নিট লাভের 10,000 টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। তো এক্ষেত্রে তোমরা কি করছো? আমি একটা তীর চিহ্ন দিয়ে এখানে দেখালাম, রক্ষিত আয় ব্যয় বিবরণীতে ব্যয় হিসাবে 10,000 টাকা আর আর্থিক অবস্থার দায় দিকে রেওয়ামিলে প্রদত্ত 30,000 টাকা আর স্থানান্তর হিসাবে আছে 10,000 টাকা। 30 আর 10 40,000 টাকা মোট হিসাবে প্রস্তুত করে আউটার কলামে আমরা মোট সঞ্চিতির পরিমাণ দেখাবো। তার মানে কর্মিক 2-এর আলোচনার ক্ষেত্রে আউট অফ বক্স অংশটি তোমাদের সংগ্রহ করে নিতে হচ্ছে। আউট অফ বক্সের বাইরের অংশ সাধারণ সঞ্চিতি, মালিকানা সত্ত্ব বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, দায় সৃষ্টি। রক্ষিত আয় ব্যয় বিবরণীতে ব্যয় হিসাবে 10,000 টাকাকে আমাদের দেখাতে হবে, আর আর্থিক অবস্থার বিবরণীতে
রেওয়া মিলে প্রদত্ত 20,000 টাকা, তার সঙ্গে স্থানান্তরের 10,000 টাকা যুক্ত করে আউটার কলামে আমরা মোট সঞ্চিতির পরিমাণ হিসাবে 40,000 টাকা দেখাবো। তাহলে আমাদের রোমান সংখ্যা 2 আলোচনা শেষ হলো। আমরা 3 আলোচনায় অগ্রসর হই। আমাদের আর একটি টপিকস আলোচনা বাকি আছে। এটিও 3 ক্রমিক আলোচনার করতে যে আমাদের 2 ক্রমিকের বিষয়বস্তুর সাথে সম্পূর্ণ মিল আছে বা সম্পূর্ণ মিল রেখে আমরা এটা আলোচনা করব। অর্থাৎ সমন্বয়ে যদি কখনো বলা থাকে আয়কর সঞ্চিতিতে 10,000 টাকা বা 5,000 টাকা স্থানান্তর করো, সেক্ষেত্রে এই 5,000 টাকা আমরা বিশদ আয় ব্যয় বিবরণীতে ব্যয় হিসাবে 5,000 টাকা দেখাবো, আর্থিক অবস্থার বিবরণীতে দায় হিসাবে 5,000 টাকা দেখাবো। অর্থাৎ সমন্বয়ের টাকা, সমন্বয়ের নির্দেশিত টাকা একবার বিশদ আয় ব্যয় বিবরণীতে যাচ্ছে, একবার আর্থিক অবস্থার দায়ের দিকে যাচ্ছে। অন্যদিকে রেওয়া মিলে প্রদত্ত টাকা রক্ষিত আয় ব্যয় বিবরণীর রক্ষিত আয়, নিট আয়, তার সঙ্গে আয়কর সঞ্চিতি যুক্ত হচ্ছে। পরবর্তীতে যোগ বিয়োগের মাধ্যমে রক্ষিত আয়ের উদ্ধৃত নির্ণয় হচ্ছে এবং এটা আমরা পূর্বে থেকে অবগত। রেওয়া মিলের টাকা একবারের বেশি প্রদর্শিত হয় না বা দেখানো হয় না। এমনিভাবেই আমাদের ক্লাসিফিকেশান অফ রিজার্ভ সঞ্চিতির শ্রেণীবিভাগ সীমাবদ্ধ করা যেতে পারে, আর আলোচনাকে সীমাবদ্ধ করা যেতে পারে। তোমাদের এখানে একটি কথা মনে রাখা প্রয়োজন, হিসাব বিজ্ঞান একটি চলমান প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান সামাজিক বিজ্ঞান। আমি যে 3 প্রকার সঞ্চিতি আলোচনা করলাম, এর বাইরে আরও অনেক সঞ্চিতি আছে, তোমরা বইতে লক্ষ্য করতে পারো। কিন্তু আমাদের হিসাব নিকাশ প্রস্তুত করার ক্ষেত্রে এই 3 ধরনের সঞ্চিতি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সমাধান করতে হয়, তাই আমি 3টি বিষয়কে আলোচনা করলাম। তোমরা সবাই অবগত আছো, এইচএসসি পরীক্ষা নক অ্যাট দি ডোর। ফর দিস রিজন বি কেয়ারফুল। ইফ ইউ আর নট কেয়ারফুল, ইফ ইউ ফল দি এনি কাইন্ড অফ পজিশন। তো সময় স্বল্পতার জন্য তোমরা শিক্ষা গ্রহণের প্রতি অনলাইন ক্লাসের দিকে অফলাইনে ছাত্রদের সাথে আরও বেশি আন্তরিকভাবে অংশগ্রহণ করবে এমন সুন্দর প্রত্যাশা রেখে আজকের আলোচনা থেকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকো, সুন্দর থাকো। গুড বাই।